টেক্সট লেখা, ছবি আঁকা, এমনকি কোড জেনারেট করা, জেনারেটিভ এআই আজকাল কি না করছে। চারদিকে এটাই তো আলোচনা এখন। এর ক্ষমতা দেখে যেমন অবাক হতে হয়, তেমনি এর পেছনের প্রযুক্তিটাও বেশ কঠিন মনে হয়। তা তো বটেই। আজকে আমরা ঠিক এটাই করব। এই জেনারেটিভ এআই এর একটু গভীরে যাব। আমাদের কাছে একটা ইউটিউব কোর্স ভিডিও আছে, বেশ বিস্তৃত। হ্যাঁ, ওটার উপর ভিত্তি করেই আলোচনাটা হবে। আমরা বোঝার চেষ্টা করব এআই জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম, ঠিক। আর ওই যে ট্রান্সফর্মার আর্কিটেকচার, সেটার কথাই বা কি। একদম। চ্যাটজিপিটির মতো মডেলগুলো কিভাবে কথা বলতে শিখল সেটাও জানব। আর সবশেষে ডেভেলপাররা কি টুলস ব্যবহার করছেন, হাগিং ফেস, ল্যাংচেন। ভার্টেক্স এআই, বেডরক, ভেক্টর ডেটাবেস, ল্যামা ইন্ডেক্সও আছে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো। আমাদের লক্ষ্য হলো এই পুরো ব্যাপারটা একটু সহজ করে বোঝা। ঠিক তাই। শুধু ওপর না দেখে এর ভেতরের মূল আইডিয়াগুলো কিভাবে কাজ করে, এই পুরো ইকোসিস্টেমটা সেটা তুলে ধরা, যাতে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় আর কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। অবশ্যই। প্রথমেই আসি, জেনারেটিভ এআই এটা আসলে কি। আমরা তো এআই, মেশিন লার্নিং এগুলো অনেক দিন ধরেই শুনছি। ছবি চেনা বা ধরুন ডেটা থেকে কিছু প্রেডিক্ট করা, এগুলো তো আগেও হতো। তাহলে জেনারেটিভ এআই আলাদা কোথায়? ওই ভিডিওতে একটা বিড়ালের বইয়ের উদাহরণ ছিল, তাই না? হ্যাঁ, উদাহরণটা বেশ কাজের। দেখুন, আগে আমরা যে এআই মডেলগুলোর কথা বেশি শুনতাম সেগুলো ছিল মূলত ডিসক্রিমিনেটিভ। ডিসক্রিমিনেটিভ মানে হলো পার্থক্য করতে পারে। ধরুন, আপনি একটা মডেলকে অনেক বিড়াল আর কুকুরের ছবি দেখালেন, শিখিয়ে দিলেন কোনটা কি। আচ্ছা। এরপর নতুন ছবি দিলে সে বলতে পারবে এটা বিড়াল না কুকুর। ক্লাসিফাই করছে আর কি। ক্যাটেগরি বলছে। হ্যাঁ, ক্যাটেগরি বলছে। সে শিখছে ডেটার মধ্যে পার্থক্য করতে, লেবেল করা ডেটা থেকে শিখছে, পরীক্ষার আগে নোট মুখস্থ করার মতো। আর জেনারেটিভ মডেল সেটা কি শুধু পার্থক্য করে না? না, এখানেই আসল মজা। জেনারেটিভ মডেল নিজে নতুন কিছু তৈরি করতে পারে, সৃষ্টি করতে পারে। তৈরি করতে পারে। হ্যাঁ, ওই বিড়ালের বইয়ের উদাহরণে যদি ফিরে যাই, ডিসক্রিমিনেটিভ মডেল হয়তো বইগুলো দেখে বলতে পারবে কোন বইটা কার লেখা বা কোথায় কি ছবি আছে। কিন্তু একটা জেনারেটিভ মডেল সে ওই বইগুলো পড়ার পর বিড়াল নিয়ে একটা নতুন গল্প লিখে ফেলতে পারে, বা ধরুন এমন একটা বিড়ালের ছবি আঁকতে পারে যা সে আগে দেখেনি। ওয়াও! সে ডেটার ভেতরের প্যাটার্নগুলো বোঝে, তার গঠনটা শেখে এবং সেই প্যাটার্ন ব্যবহার করে নতুন ডেটা জেনারেট করে। এটাই মূল পার্থক্য, শুধু চিনতে পারা নয়, সৃষ্টি করা। তার মানে সে আনসুপারভাইজড লার্নিং এর মতো? অনেকটা সেরকমই। সে বিশাল ডেটা থেকে শেখে, বিশেষ করে আনস্ট্রাকচার্ড ডেটা, ইন্টারনেট থেকে লেখা, ছবি। আর হ্যাঁ, জেনারেটিভ এআই কিন্তু ডিপ লার্নিংয়েরই একটা অংশ। ডিপ নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করেই এটা সম্ভব হচ্ছে। এই যে বললেন নতুন কিছু তৈরি করার ক্ষমতা, এর পেছনে তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম এর বিরাট ভূমিকা আছে, বিশেষ করে টেক্সটের বেলায়। একদম। এলএলএম তো এই ফিল্ডে একটা বিপ্লব এনে দিয়েছে, বিশেষ করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপিতে। এদের লার্জ কেন বলে? কতটা লার্জ? আর এদের পাওয়ারটাই বা কি? হ্যাঁ, লার্জ বলার কারণ দুটো। এক, এদের প্যারামিটার সংখ্যা, মডেলের ভেতরের নব আর ডায়ালের মতো অংশ যেগুলো ডেটা থেকে শেখে, এগুলোর সংখ্যা মিলিয়ন থেকে বিলিয়ন, এমনকি ট্রিলিয়নও হতে পারে। বাপরে! আর দুই, এদের ট্রেনিং ডেটার পরিমাণ, সেটাও বিশাল। অনেক সময় প্রায় পুরো ইন্টারনেটকে এরা ডেটা হিসেবে ব্যবহার করে। জিপিটি মডেলগুলো, গুগলের জেমিনাই বা প্যালম, মেটার লামা, এগুলো সব বিখ্যাত এলএলএম। কিন্তু সাইজ বড় হলেই কি সব? এদের আসল শক্তিটা কোথায়? সাইজ অবশ্যই একটা ফ্যাক্টর, কারণ যত বেশি প্যারামিটার তত বেশি শেখার ক্ষমতা। কিন্তু আসল শক্তিটা আসে এদের আর্কিটেকচার আর ট্রেনিং থেকে। এরা একটা ফাউন্ডেশন বা বেস মডেল হিসেবে তৈরি হয়। ফাউন্ডেশন মডেল? হ্যাঁ, একটা মডেল দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। লেখা তৈরি করা, অনুবাদ, সামারি লেখা, কোডিংয়ে হেল্প করা, প্রশ্নের উত্তর দেওয়া, কত কি। ও আচ্ছা, একটাই মডেল অনেক কাজ। ঠিক। আগেরকার মডেলগুলো হতো এক কাজের জন্য একটা মডেল, কিন্তু এলএলএমগুলো অনেক জেনেরিক, জিরো শট বা ফিউ শট লার্নিং করতে পারে, বিশেষ ট্রেনিং ছাড়াই নতুন কাজ করতে পারে অনেক সময়। বাহ! আর এরা কাজ করে কিভাবে? মূলত পরের শব্দটা কি হবে সেটা অনুমান করে। একটা বাক্যে
এরপর কোন শব্দ বা টোকেন আসা উচিত সেটা প্রেডিক্ট করতে করতেই দেখবেন দারুণ প্রাসঙ্গিক আর সঙ্গতিপূর্ণ লেখা তৈরি করে ফেলেছে। এটা তো দারুণ ইন্টারেস্টিং। শুধু পরের শব্দ গেস করে এত কিছু, কিন্তু কিভাবে, মানে মডেলগুলো ভাষা বোঝে কিভাবে এত ভালোভাবে? বাক্যের মানে, কনটেক্সট এগুলো ধরতে পারে। এখানেই কি ওই ট্রান্সফর্মার আর্কিটেকচারের কেরামতি? ঠিক ধরেছেন। এলএলএম-এর এই অসাধারণ ক্ষমতার পেছনের মূল টেকনিক্যাল ইনোভেশনটাই হল ট্রান্সফর্মার আর্কিটেকচার। ট্রান্সফর্মার নামটা তো শোনা শোনা। হ্যাঁ, 2017 সালে গুগলের গবেষকরা একটা পেপার পাবলিশ করেন, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। ওটাই ছিল টার্নিং পয়েন্ট। অ্যাটেনশন ইজ অল ইউ নিড, দারুণ নাম। আসলে এর আগে আরএনএন বা এলএসটিএম-এর মতো মডেল ছিল, কিন্তু সেগুলো লম্বা বাক্য বা টেক্সটের ক্ষেত্রে পুরনো তথ্য ভুলে যেত বা ঠিকমতো কানেক্ট করতে পারত না। লং রেঞ্জ ডিপেন্ডেন্সি এর সমস্যা ছিল। ট্রান্সফর্মার এই সমস্যাটাকে সমাধান করেছে। এর দুটো মেইন পার্ট আছে, এনকোডার আর ডিকোডার। এনকোডার ইনপুটটা পড়ে, বোঝার চেষ্টা করে, আর ডিকোডার? ডিকোডার সেই বোঝার উপর ভিত্তি করে আউটপুটটা তৈরি করে। ধরুন প্রশ্নের উত্তরটা লেখে। আচ্ছা, আর এর ভেতরে অ্যাটেনশন জিনিসটা কি? সেটাই কি আসল ম্যাজিক? হ্যাঁ, অ্যাটেনশন আরও নির্দিষ্ট করে বললে সেলফ অ্যাটেনশন। এটাই ট্রান্সফর্মারের হার্ট বলতে পারেন। সেলফ অ্যাটেনশন। এটা মডেলকে সাহায্য করে একটা বাক্যের বিভিন্ন শব্দের মধ্যেকার সম্পর্কটা বুঝতে। কোন শব্দটা অন্য কোন শব্দের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক সেটার উপর ফোকাস বা অ্যাটেনশন দেয়। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন বাক্যটা হলো, বিড়ালটা মাদুরের উপর বসেছিল, তারপর ওটা মিউ মিউ করল। এখানে ওটা মানে যে বিড়ালটা, মাদুরটা নয়। হ্যাঁ, সেটা তো আমরা বুঝি। সেলফ অ্যাটেনশন মডেলকে এটাই বুঝতে সাহায্য করে। সে পুরো বাক্যটা একসাথে দেখে আর প্রত্যেকটা শব্দের জন্য অন্য সব শব্দের ইম্পর্টেন্স বা অ্যাটেনশন স্কোর ক্যালকুলেট করে। এর ফলে কনটেক্সটটা অনেক ভালোভাবে বোঝা যায়। ও, দারুণ তো। আর মাল্টিহেড অ্যাটেনশন এই কাজটাকে আরও পাওয়ারফুল করে। একই সাথে বিভিন্ন দিক থেকে শব্দের সম্পর্কগুলো দেখে, যেন একটা জিনিসের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করছে। তার মানে অনেক দূরের শব্দগুলোর মধ্যেও কানেকশনটা ধরতে পারে অ্যাটেনশনের জন্য। একদম। আচ্ছা, আর পজিশনাল এনকোডিং বা রেসিডুয়াল কানেকশন এগুলোর কাজ কি? দেখুন, ট্রান্সফর্মার তো বাক্যটাকে একবারে প্রসেস করে, আরএনএর মতো পরপর নয়। তাইলে তো শব্দের অর্ডারটা হারিয়ে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, ঠিক। কিন্তু ভাষার মানে বোঝার জন্য তো শব্দের অর্ডারটা খুব জরুরি। পজিশনাল এনকোডিং প্রত্যেকটা শব্দের সাথে তার পজিশনের ইনফরমেশন জুড়ে দেয়। মডেল বুঝতে পারে কোন শব্দ কোথায় আছে। আচ্ছা। আর রেসিডুয়াল কানেকশন বা স্কিপ কানেকশন, ওটা হলো নেটওয়ার্কের গভীর স্তরগুলোতেও ইনফরমেশন ফ্লো ঠিক রাখার একটা ট্রিক। গ্রেডিয়েন্ট ভ্যানিশিং প্রবলেম কমাতে হেল্প করে, যাতে ডিপ নেটওয়ার্ক ভালো করে ট্রেন হতে পারে। এই সব মিলিয়েই ট্রান্সফর্মার এত সাকসেসফুল। বুঝলাম, আর্কিটেকচারটা আসলে খুব পাওয়ারফুল। আচ্ছা, এবার একটু ট্রেনিংয়ের দিকে আসি। আমরা জানলাম এলএলএম বিশাল ডেটা থেকে শেখে, কিন্তু চ্যাট জিপিটি বা এই টাইপের চ্যাটবোর্ডগুলো, ওরা এত ন্যাচারালি মানুষের মতো কথা বলে কি করে? শুধু ইন্টারনেট ডেটা পড়লেই কি এমন হয়? নিশ্চয়ই কোনো স্পেশাল ট্রেনিং আছে। খুব ভালো পয়েন্ট। শুধু প্রি ট্রেনিং দিয়ে এত ভালো চ্যাটবট বানানো যায় না। এর পেছনে একটা মাল্টি স্টেপ প্রসেস আছে। মাল্টি স্টেপ? হ্যাঁ, প্রথম ধাপ তো হলো জেনারেটিভ প্রি ট্রেনিং, বিশাল টেক্সট ডেটার উপর একটা ফাউন্ডেশন মডেল, ধরুন GPT-3 তৈরি করা হলো। এই মডেল ভাষা বোঝে, কিন্তু সবসময় মানুষের মতো করে কথা বলতে পারে না বা ইনস্ট্রাকশন ফলো করে না। আচ্ছা, বেস মডেল তৈরি হলো, তারপর? এরপর আসে দ্বিতীয় ধাপ, সুপারভাইজড ফাইন টিউনিং, SFT। এখানে কিছু হাতে তৈরি করা ডেটা সেট লাগে। মানুষ লেবেলাররা বিভিন্ন প্রম্পটের জন্য ভালো আদর্শ উত্তর লিখে দেয়। ও, মানে ভালো উত্তরের স্যাম্পল দেখানো হয়। একদম। এই ইনপুট দিলে এরকম আউটপুট চাই, এই রকম উদাহরণ দিয়ে মডেলটাকে ফাইন টিউন করা হয়। এতে সে ইনস্ট্রাকশন ফলো করতে শেখে, নির্দিষ্ট ফরম্যাটে উত্তর দিতে পারে। বেশ, ভালো উত্তর কেমন হয় সেটা শেখানো হলো। কিন্তু মানুষের পছন্দ তো আরও অনেক সূক্ষ্ম হতে পারে, তাই না? সব উত্তরই হয়তো ঠিক, কিন্তু একটা বেশি ভালো লাগে। ঠিক। এখানেই আসে তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ ধাপটা, রিইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক, RLHF। RLHF, এটা শুনেছে। এটাই কি চ্যাটজিপিটির সাফল্যের গোপন রহস্য? অনেকটাই তাই। এখানে প্রসেসটা একটু অন্যরকম।
প্রথমে ওই এসএফটি মডেলটাকেই ব্যবহার করা হয়। একটা প্রম্পটের জন্য ওকে দিয়ে কয়েকটা, ধরুন 4টা আলাদা আলাদা উত্তর লেখানো হয়। আচ্ছা, একই প্রশ্নের কয়েকটা উত্তর? হ্যাঁ, এরপর মানুষ রিভিউয়াররা এসে ওই উত্তরগুলোকে র্যাঙ্ক করে, মানে কোনটা সবচেয়ে ভালো, কোনটা মোটামুটি, কোনটা খারাপ, এভাবে সাজায়। এই র্যাঙ্কিং ডেটা দিয়ে কি হয়? এই র্যাঙ্কিং ডেটা ব্যবহার করে একটা আলাদা মডেল তৈরি করা হয়। একে বলে রিওয়ার্ড মডেল। রিওয়ার্ড মডেল? হ্যাঁ, এই মডেলটা শেখে কোন ধরনের উত্তর মানুষ বেশি পছন্দ করছে। সে যে কোনো উত্তর দেখলে একটা স্কোর দিতে পারে, যেটা বলে যে উত্তরটা মানুষের পছন্দ অনুযায়ী কতটা ভালো। বাহ, একটা জাজ তৈরি করা হলো। ঠিক। এরপরে রিওয়ার্ড মডেলটাকে গাইড হিসেবে ব্যবহার করা হয়। রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগোরিদম যেমন পিপিও দিয়ে এসএফটি মডেলটাকে আরও ফাইন টিউন করা হয়। মডেল নতুন উত্তর দেয়, রিওয়ার্ড মডেল স্কোর দেয়। মডেল শেখে কিভাবে এমন উত্তর দেয়া যায় যাতে রিওয়ার্ড মডেলের স্কোর বাড়ে। মানে মানুষের পছন্দের দিকে মডেলটাকে ঠেলে দেওয়া হচ্ছে। একদম। এই পুরো প্রসেসটা মডেলকে আরও হেল্পফুল, অনেস্ট আর হার্মলেস হতে সাহায্য করে। মানে ভালো, সত্যি আর নিরাপদ উত্তর দিতে শেখায়। তার মানে সরাসরি ভালো উত্তর না শিখিয়ে কোনটা ভালো সেটা বিচার করতে শিখিয়ে সেই বিচারকের সাহায্যে মডেল নিজেকে ইমপ্রুভ করছে। এটা তো দারুণ ইন্টারেস্টিং। হুম। কিন্তু এই আরএলএইচএফ, এটা তো বেশ খাটনির কাজ মনে হচ্ছে। মানে এত মানুষের ফিডব্যাক নেওয়া, এটা কি স্কেল করা কঠিন, বা ডেটার কোয়ালিটি নিয়ে সমস্যা হয় না? চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। আরএলএইচএফ বেশ খরচ সাপেক্ষ আর সময়ও লাগে, কারণ ভালো কোয়ালিটির হিউম্যান ফিডব্যাক দরকার হয় অনেক। হ্যাঁ, তা তো বটেই। আবার মানুষের পছন্দের মধ্যেও তো ফরেক থাকতে পারে, তাই না? এতে রিওয়ার্ড মডেলে বায়াস চলে আসতে পারে। আরেকটা সমস্যা হলো, মডেল অনেক সময় রিওয়ার্ড মডেলকে গেম করতে শিখে যায়। গেম করতে মানে? মানে স্কোর মায়ানোর জন্য এমন উত্তর দেয় যা হয়তো স্কোর পায় ঠিকই, কিন্তু আসলে মানুষের আসল উদ্দেশ্য পূরণ করে না। অ্যালাইনমেন্ট ট্যাক্স বলে এটাকে। এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে, নতুন নতুন অ্যাপ্রোচ আসছে, যেমন কনস্টিটিউশনাল এআই। বুঝলাম, চ্যালেঞ্জ আছে, কিন্তু পদ্ধতিটা শক্তিশালী। আচ্ছা, এবার ধরুন কেউ এই মডেলগুলোকে নিজের কাজে লাগাতে চায়, মানে কাস্টমাইজ করতে চায়, হয়তো কোনো বিশেষ ইন্ডাস্ট্রির জন্য বা কোম্পানির নিজের ডেটা ব্যবহার করে। হ্যাঁ, এটা খুব কমন একটা চাহিদা। ভিডিওতে দুটো পদ্ধতির কথা ছিল, ফাইন টিউনিং আর রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা আরএজি। কখন কোনটা ব্যবহার করা ভালো? দুটোই খুব কাজের, কিন্তু এদের কাজ করার ধরন আর ব্যবহারের জায়গা আলাদা। ফাইন টিউনিং মানে হলো আপনার নিজের ডেটাসেট ব্যবহার করে প্রি-ট্রেন্ড মডেলের ভেতরের কিছু প্যারামিটার বা ওয়েট আপডেট করা। মডেলটাকে একটু পাল্টে নেওয়া? হ্যাঁ, ধরুন একটা ল ফার্ম চায় তাদের মডেল যেন আইনি ভাষায় কথা বলে বা আইনি ডকুমেন্ট তৈরি করতে পারে। তখন তারা আইনি টেক্সট দিয়ে মডেলটাকে ফাইন টিউন করতে পারে। ও আচ্ছা। ফাইন টিউনিং মডেলের কোর নলেজ বা আচরণ পাল্টাতে পারে, নতুন স্কিল বা স্টাইল শেখাতে পারে। কিন্তু এর জন্য ভালো ডেটা লাগে, আর কম্পিউটিং পাওয়ারও বেশ লাগে। আর যেহেতু মডেলটা পাল্টাচ্ছে, আপনাকে নতুন একটা ভার্সন মেনটেন করতে হবে। বুঝলাম। আর আরএজি ওটা কি? রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। আরএজি মডেলের ওয়েট পাল্টায় না, এটা অন্যরকম একটা অ্যাপ্রোচ। মডেল পাল্টায় না তাহলে? এখানে এলএলএমকে একটা বাইরের নলেজ সোর্সের সাথে রিয়েল টাইমে কানেক্ট করা হয়। এই নলেজ সোর্স হতে পারে আপনার কোম্পানিজ ইন্টারনাল ডকুমেন্ট, প্রোডাক্ট ক্যাটালগ, লেটেস্ট নিউজ, যে কোনো কিছু। বাইরের ডেটা? হ্যাঁ, এই ডেটাগুলোকে প্রথমে প্রসেস করে, মানে এমবেডিং বানিয়ে একটা ভেক্টর ডেটাবেসে রাখা হয়। ভেক্টর ডেটাবেস, সেটা আবার কি? ওটা পরে আসছি। তো যখন ইউজার প্রশ্ন করে, আরএজি সিস্টেম প্রথমে ওই ভেক্টর ডেটাবেস থেকে প্রশ্নটার সাথে সবচেয়ে প্রাসঙ্গিক তথ্যগুলো খুঁজে বের করে। এটাকে বলে রিট্রিভাল। খুঁজে বের করলো, তারপর? তারপরে খুঁজে পাওয়া তথ্যগুলো, মানে কনটেক্সটটা, মূল প্রশ্নের সাথে জুড়ে দিয়ে এলএলএমকে দেওয়া হয়। এলএলএম তখন এই এক্সট্রা তথ্যের ওপর ভিত্তি করে উত্তরটা তৈরি করে। এটাকে বলে অগমেন্টেড জেনারেশন। ও, তার মানে মডেলটাকে রিট্রেন না করেই বাইরের বা লেটেস্ট ইনফরমেশন ব্যবহার করানো যাচ্ছে। একদম। এটাই আরএজির মস্ত বড় সুবিধা। মডেলের কোর নলেজ না পাল্টে তাকে আপ টু ডেট বা প্রাইভেট ডেটা অ্যাক্সেস দেওয়া যায়। ফাইন টিউনিংয়ের চেয়ে এর সুবিধা কি তাহলে? ফাইন টিউনিংয়ের চেয়ে এটা সাধারণত কম খরচের, ইমপ্লিমেন্ট করা সোজা, আর ডেটাও কম লাগে। বিশেষ করে যেখানে তথ্য সবসময় বদলায়, যেমন ধরুন স্টক মার্কেট বা নিউজ। হ্যাঁ হ্যাঁ। অথবা যেখানে প্রাইভেট ডেটা ব্যবহার করতে হবে, যেমন ধরুন কাস্টমার সাপোর্ট বট, কোম্পানির পলিসি দেখে উত্তর দেবে,
সেসব ক্ষেত্রে আরএজি দারুণ কাজের। ফাইন টিউনিং হলো মডেলের আচরণ পাল্টানো, আর আরএজি হলো মডেলের জ্ঞানে অ্যাক্সেস দেওয়া। অনেক সময় দুটো একসাথেই ব্যবহার করা হয়। পার্থক্যটা বেশ পরিষ্কার হল। ফাইন টিউনিং মানে মডেলকে নতুন কিছু শেখানো, আর র্যাগ মানে মডেলকে বাইরের বইপত্র দেখতে দেওয়া। হ্যাঁ, অনেকটা সেরকমই। কিন্তু এই পুরো ব্যাপারটা, ডেটা প্রসেস করা, মডেল ম্যানেজ করা, র্যাগ সেটআপ, এগুলো তো বেশ কঠিন কাজ মনে হচ্ছে। ডেভেলপারদের জন্য কি কোনো টুলস বা ফ্রেমওয়ার্ক আছে যা এগুলো সহজ করে? অবশ্যই আছে। এলএলএম জনপ্রিয় হওয়ার সাথে সাথেই একটা বিরাট ইকোসিস্টেম তৈরি হয়েছে ডেভেলপারদের হেল্প করার জন্য। ল্যাংচেইন আর লামা ইন্ডেক্স, এই দুটো এখন খুব পপুলার ফ্রেমওয়ার্ক। ল্যাংচেইন, লামা ইন্ডেক্স? হ্যাঁ, এরা শুধু বিভিন্ন এলএলএম যেমন ওপেনএআই, অ্যানথ্রোপিক বা হাগিং ফেসের ওপেন সোর্স মডেল ব্যবহারের কাজটা সহজ করে দেয় তাই নয়, অনেক কিছু করে। যেমন? যেমন বিভিন্ন এলএলএম কল বা ডেটা প্রসেসিং স্টেপ জুড়ে দিয়ে জটিল অ্যাপ্লিকেশন বা চেইন তৈরি করা, প্রম্পট ম্যানেজমেন্টের জন্য টেমপ্লেট ব্যবহার করা, এলএলএমকে বাইরের টুলস মানে সার্চ ইঞ্জিন, ক্যালকুলেটর, ডেটাবেস এগুলো ব্যবহার করার ক্ষমতা দেওয়া, এটাকে এজেন্টস বলে। বাহ! এলএলএম নিজে গুগল সার্চ করতে পারবে? হ্যাঁ, এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করলে পারবে। এছাড়া কনভারসেশনের হিস্ট্রি মনে রাখার জন্য মেমোরি যোগ করা, এগুলো ব্যবহার করে ডেভেলপাররা অনেক তাড়াতাড়ি পাওয়ারফুল এলএলএম অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারে। তার মানে এই ফ্রেমওয়ার্কগুলো অনেকটা অর্কেস্ট্রেটরের মতো কাজ করছে। ঠিক বলেছেন, অর্কেস্ট্রেটর। আর ডেটা স্টোর করার জন্য ভেক্টর ডেটাবেসের কথা বলছিলেন? হ্যাঁ, র্যাগের জন্য ভেক্টর ডেটাবেস মাস্ট। আমরা যখন টেক্সট বা ছবিকে এমবেডিং বা ভেক্টরে কনভার্ট করি, তখন এই ভেক্টরগুলো ডেটার মানে বা সেমান্টিক রিপ্রেজেন্টেশনটা ধরে রাখে। আচ্ছা। ভেক্টর ডেটাবেস যেমন পাইনকোন, উইভিয়েট, ক্রোমাডিবি, ফাইস এগুলো এই হাই ডাইমেনশনাল ভেক্টরগুলোকে খুব ভালোভাবে স্টোর করতে পারে আর খুব দ্রুত সিমিলারিটি সার্চ করতে পারে। সিমিলারিটি সার্চ মানে একটা কোয়েরি ভেক্টরের কাছাকাছি মানে বা কন্টেন্টের অন্য ভেক্টরগুলো খুঁজে বের করতে পারে। এটাই র্যাগের রিট্রিভাল স্টেপের মূল ভিত্তি। ও আচ্ছা, ডেটার মানে অনুযায়ী সার্চ করা। একদম। এছাড়া হাগিং ফেস প্ল্যাটফর্মের কথা বলতেই হয়। হ্যাঁ, হাগিং ফেসের নাম খুব শোনা যায়। এটা ওপেন সোর্স এআই কমিউনিটির জন্য একটা হাবের মতো। ওখানে হাজার হাজার প্রি ট্রেন্ড মডেল, শুধু এলএলএম নয়, এমবেডিং, ট্রান্সলেশন সব কিছুর মডেল, ডেটা সেট, কোড সব পাওয়া যায়। ডেভেলপাররা ওখান থেকে সহজে মডেল নিয়ে নিজেদের অ্যাপে ব্যবহার করতে পারে। বোঝা গেল। তার মানে ল্যাংচেন, লামা ইন্ডেক্স অ্যাপ্লিকেশন বানাতে সাহায্য করে, ভেক্টর ডিবি আরএজির জন্য ডেটা রাখে, আর হাগিং ফেস মডেল দেয়। দারুণ ইকোসিস্টেম তো। হ্যাঁ, বেশ শক্তিশালী। কিন্তু এই যে এত বড় বড় মডেল, এগুলো চালানো, ম্যানেজ করা, স্কেল করা, বিশেষ করে বড় কোম্পানিগুলোর জন্য এটা তো আরও বড় চ্যালেঞ্জ হওয়ার কথা। এর জন্য কি বিশেষ প্ল্যাটফর্ম আছে, মানে এলএমঅপস প্ল্যাটফর্ম? ঠিক পয়েন্ট। এখানেই ক্লাউড প্রোভাইডাররা এগিয়ে আসছে। গুগলের ভার্টেক্স এআই আর অ্যামাজনের AWS বেডরক এগুলো হলো এই ধরনের ম্যানেজ প্ল্যাটফর্মের সেরা উদাহরণ। ভার্টেক্স এআই, বেডরক। এই প্ল্যাটফর্মগুলো কি করে? ওরা বিভিন্ন পপুলার ফাউন্ডেশন মডেল যেমন গুগলের জেমিনাই, পাম, অ্যানথ্রপিকের ক্লড, মেটার লামা, মিস্ট্রাল, অ্যামাজনের টাইটান এগুলো ব্যবহারের জন্য রেডিমেড এপিআই এন্ডপয়েন্ট দিয়ে দেয়। তার মানে নিজেদের আর বিশাল জিপিইউ সার্ভার বসাতে হবে না? ঠিক। নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করার বিশাল খরচ আর ঝুঁকিটা কমে যায়। শুধু মডেলের এপিআই দেওয়াই কি এদের কাজ, নাকি আরও কিছু আছে? এই এলএলএম অপস বা এমএল অপস ফর এলএলএমস ব্যাপারটা কি? না, শুধু মডেল অ্যাক্সেস নয়, এরা এলএলএম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আর ডিপ্লয়মেন্টের পুরো লাইফ সাইকেল ম্যানেজমেন্টের জন্য টুলস আর সার্ভিস দেয়। পুরো লাইফ সাইকেল? হ্যাঁ, যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং আর টেস্টিংয়ের জন্য প্লেগ্রাউন্ড বা ইন্টারফেস, বিভিন্ন মডেলের পারফরম্যান্স তুলনা করার টুলস, ডেটা ম্যানেজমেন্ট, সহজে ফাইন টিউনিং করার সুবিধা, মডেল ভার্শনিং, সিকিউর ডিপ্লয়মেন্ট অপশন, ব্যবহারের মনিটরিং আর অ্যানালিটিক্স, এই সব কিছু মিলিয়েই হল এলএলএম অপস। ও, মানে এন্ড টু এন্ড সলিউশন। একদম। এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে বড় কোম্পানিগুলো অনেক দ্রুত, ভরসাযোগ্যভাবে আর স্কেলেবল উপায়ে জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন তৈরি আর চালাতে পারে। ছোট ডেভেলপারদের জন্য হয়তো একটু খরচের, কিন্তু এন্টারপ্রাইজের জন্য এটা প্রায় অপরিহার্য হয়ে উঠছে। তাহলে আমরা তো অনেক কিছুই কভার করলাম। জেনারেটিভ এআই কি, সেখান থেকে শুরু করে এলএলএম, ট্রান্সফর্মার আর্কিটেকচার, ট্রেনিংয়ের পদ্ধতি, এসএফটি, আরএলএইচএফ, কাস্টমাইজেশন, আরএজি,
ফাইন টিউনিং। আর সবশেষে টুলস আর প্ল্যাটফর্মস, ল্যাংচেন, ভেক্টরডিবি, হাগিং ফেস, ভার্টেক্স এআই, বেডরক। হ্যাঁ, এই পুরো আলোচনার পর মানে মূল কথাটা কি দাঁড়ালো? হোয়াটস দ্য টেক অ্যাওয়ে? মূল টেকওয়ে হল এআই একটা নতুন ফেজে ঢুকেছে। আগে ছিল প্যাটার্ন চেনা, ডেটা ক্লাসিফাই করা বা প্রেডিক্ট করা। এখন এআই নিজে নতুন মৌলিক জিনিস তৈরি করতে পারছে। তৈরি করা। ক্রিয়েশন। হ্যাঁ, আর এই বিশাল পরিবর্তনটা সম্ভব হয়েছে ট্রান্সফর্মার আর্কিটেকচারের মতো ইনোভেশন, RLHF এর মতো ট্রেনিং টেকনিক। আর বিশাল ডেটা আর কম্পিউটিং পাওয়ারের জন্য আরুন সব টুলস আর প্ল্যাটফর্মও তৈরি হয়েছে, যা এই টেকনোলজিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তার মানে মূল শিফটটা হলো প্যাটার্ন চেনা থেকে প্যাটার্ন তৈরি করার দিকে। একেবারে তাই। প্যাটার্ন রিকগনিশন থেকে প্যাটার্ন জেনারেশন, এটাই হলো জেনারেটিভ এআই এর মূল এসেন্স। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। এই মডেলগুলো যেভাবে মানুষের ভাষা, ক্রিয়েটিভিটি, এমনকি যুক্তি দেওয়ার ক্ষমতা এগুলোকে অনুকরণ করছে, তাতে কি বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং, ইন্টেলিজেন্স এই শব্দগুলোর মানে আমাদের নতুন করে ভাবতে হবে? এটা একটা গভীর প্রশ্ন। একটা মেশিন যখন এত পারফেক্টলি মানুষের মতো লেখে, সে কি আসলেই কিছু বোঝে, নাকি এটা জাস্ট খুব সফিস্টিকেটেড প্যাটার্ন ম্যাচিং? স্ট্যাটিস্টিক্স এর কি কোনো চেতনা বা কনসিয়াসনেস আছে? এটাই এখনকার ফিলসফি অফ মাইন্ড আর এআই রিসার্চের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা। মডেলগুলো কি সত্যি চিন্তা করছে, নাকি তারা শুধু ট্রেনিং ডেটাতে থাকা কোটি কোটি সম্পর্কের একটা জটিল আয়না? তারা কি কারণ আর শ্লেষ্ঠ বোঝে, নাকি শুধু কোরিলেশন খুঁজে পায়? বোঝা বা জানার মানে কি যখন একটা নন বায়োলজিক্যাল সিস্টেম এত ক্ষমতা দেখাচ্ছে? এই প্রশ্নগুলো ভাবাচ্ছে। অবশ্যই। এই প্রশ্নগুলো আমাদের শুধু টেকনোলজির ভবিষ্যৎ নিয়ে নয়, বরং জ্ঞান কি, চেতনা কি, আর মানুষ হিসেবে আমাদের নিজেদের জায়গাটা কোথায়, এগুলো নিয়েও গভীরভাবে ভাবতে বাধ্য করছে। এর উত্তর খোঁজাটা সামনের দিনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, আবার বিরাট সম্ভাবনার দরজাও খোলা দিচ্ছে।